নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ রয়েছেন এবং হৃদয়টাকে ভালো করে সাবধানে যত্ন করে রেখেছেন। জাস্ট ইন কেস হৃদয়টা ঠিক নেই, সেই আশাতেই এবং সেই ভরসাতেই আমাদের সঙ্গে এমন একজন বিশেষজ্ঞ রয়েছেন যার নাম শুনলেই মনটা বেশ শান্ত হয়ে যায়। মনে হয় দ্য হার্ট ইজ ইন দ্য রাইট হ্যান্ড। ডক্টর কুনাল সরকার আজকে আমাদের গেস্ট, আমাদের এই আড্ডাতে। It gives me immense pleasure to welcome Dr. Kunal Sarkar, one of the most well-known and renowned cardiac surgeon of our city and a pride of our city, Senior Vice Chairman, Director and Head of Cardiac Surgery at Medica Super Speciality Hospital. এছাড়াও রয়েছে অনেক পরিচিতি, কিন্তু আড্ডা এগোবে, আরো গল্প হবে। ওয়েলকাম টু দ্য ওয়ালের এই আড্ডা, স্যার। Thank you, Rupsha, and thank you so much for having me. Thank you. Thank you, sir, for your time. And I'm sorry that we just probably began a bit delayed because একটু টেকনোলজিক্যাল সমস্যা হয়েছিল, কিন্তু আশা করা যায় এখন থেকে যে সময়টা শুরু হয়েছে, আপনি আপনার শিডিউল থেকে সময় বের করে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ, স্যার। It is all mine, please. যখন থেকে আমরা জানিয়েছি দ্য ওয়ালে যে আপনি আসছেন, অনেক প্রশ্ন অলরেডি চলে এসছে এবং যেসব আমাদের পাঠকরা, আমাদের দর্শকরা আমাদের এই আড্ডা দেখছে, তারাও অনেক প্রশ্ন করবে। কিন্তু সবকিছুর আগে একটাই প্রশ্ন করতে চাই, অ্যাজ আ সিনিয়র মেম্বার অফ দি ফ্র্যাটার্নিটি, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এক্স্যাক্টলি কি মনে হচ্ছে? কোথায় আছি আমরা, কোথায় এগোচ্ছি? দেখো, আমাদের কি জানো তো, যে এক একটা সময় এমন যায় যে ধরো তুমি যে ফ্র্যাটার্নিটি কথাটা বললে, তো আমার ফ্র্যাটার্নিটি হচ্ছে লার্জার ফ্র্যাটার্নিটি। আমরা তো মেডিসিনের লাইনে কাজকর্ম করি, তো এখন আমাদের অভ্যেসটা একটু খারাপ হয়ে গেছিল। কেরম বলে না, যে 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 একটু আড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, সর্দারি করে, গুমনামো করে, তো তাদের একটু সর্দারি করা অভ্যেস হয়ে গেছিল। তো আমাদের বর্তমান যারা আমরা প্রজন্ম, বা শুধু প্রজন্ম বলে হয় না, একটা ইরা, ইট ইজ অলমোস্ট বিন 100 ইয়ার্স, যে 100 বছরের মধ্যে মানুষকে চিকিৎসা বা এই টাইপের ব্যাপারে এমন কোনো জিনিসের খুব একটা মুখোমুখি করতে হয়নি যার উত্তর সে জানে না। So if you consider the discovery of insulin in 1923, penicillin in 1928, ওই 1940-40 পর থেকে একটা ঝামেলা হচ্ছে, আমরা ঠিক করে দিচ্ছি। এই করতে করতে মাঝখানে 1980s এইডস এর সমস্যাটা এসেছিল, কিন্তু সেটা বছর 5-7 মধ্যে ইট ইজ ফেয়ারলি আন্ডার কন্ট্রোল। এখনকার আমাদের যে প্রবলেমটা এসেছে, ইট হ্যাজ বিন ভেরি ডিসরাপটিভ, ইন্টেলেকচুয়ালি ডিসরাপটিভ, disease-wise disruptive, mainly because after a long time, you and I are facing up to a problem. যার আমরা ট্রিটমেন্টের দিকেও হাত রাখছি, প্রিভেনশনের দিকেও হাত রাখছি। তো আমরা যে এই যে নানান রকম কন্ট্রোলিং টেকনিক্স করছি, এটা হচ্ছে ওই ছেলেবেলায় চোর চোর খেলার মতো আর কি। তো আমি ওকে অ্যাভয়েড করছি, ও আমাকে অ্যাভয়েড করছে। রাইট। So I think this একটা ফিলিং অফ বিং আপসেট এন্ড ইনসিকিউর আমাদের ততদিন থাকবে যতক্ষণ না আমরা আইদার আমরা এটাকে প্রিভেন্ট করতে পারলাম, বা এটাকে কান ধরে কন্ট্রোল করতে পারলাম, একটা ওষুধ আমাদের হাতে এলো। সো টিল দ্যাট ব্রেক থ্রু হ্যাপেন্স, একটা কিন্তু ভাব সবার মনে থাকতে বাধ্য। রাইট। তো এই ওষুধ, তার সম্পর্কে আপনার কি ধারণা? কারণ নানা রকম নিউজ বেরোয়, অনেকের হাতেই নাকি ওষুধের পুরো ফর্মুলা চলে এসছে আর কিছুদিনের মধ্যেই আমরা সেফ এন্ড সিকিউর। বাট হোয়াট ডাজ ডক্টর কুনাল সরকার হ্যাভ টু সে অ্যাবাউট দিস? I have to say, we have to be fairly practical at this point of time. এই যে রিসেন্টলি আমরা একটা এই সমস্যাটা কিসের থেকে আসছে না, একটা ভাইরাসের থেকে আসছে। রাইট। as far as a medicine is concerned, আমাকে যদি এটাকে ঠিক করতে হয়, আমাকে একটা অ্যান্টিভাইরাল ওষুধ লাগবে। যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটাকে কন্ট্রোল করতে আমার অ্যান্টিবায়োটিক্স লাগে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্সটা সাধারণত ভাইরাসে কাজ করে না। সো ইট ইজ এ ডিফারেন্ট গ্রুপ অফ ড্রাগস। এখন ওভার এ পিরিয়ড অফ টাইম দেখো ব্যাপারটা এমন হয়েছে যে ইট ইজ নট ভেরি অফটেন, টিল দ্য লাস্ট AIDS epidemic that happened in the 80s, তারপর থেকে কি হয়েছে, আমরা ভাইরাসের যে ঝামেলাগুলো হয় সেগুলোকে আমরা মনে করি
ও আছে ওই যে বছরে ফ্লু হবে, ইনফ্লুয়েঞ্জা হবে, অমুক হবে, হারপিস হবে, হবে, আসবে যাবে চলে যাবে. So we have probably taken a bit of a lighter view of those problems. Right. Because of which, but we've had other successes. যেমন ইবোলা ভাইরাসে there was good success. Right. আবার এই ভাইরাসগুলো আবার কি হয়, এই ভাইরাসগুলো কিছুটা বাঙালির মতো ব্যবহার করে, কিছুদিন প্রচন্ড পরিশ্রম করে তারপর টায়ার্ড হতে শুরু করে. So either you cure the virus or you make the virus work so hard that it tires out itself, it withers away. There are a lot of diseases in the world. এই কিছুদিন আগে সার্স হয়েছিল, মার্স হয়েছিল, যার কিন্তু ওষুধও বেরোয়নি, কিন্তু সেই অসুখগুলোকেও দেখা যায় না এখন. তো আমার মনে হয় ভাইরাস গুলো ওই যে আমরা বন্ধুদের মধ্যে বলি না যে বোর হয়ে গেছে, তো ওগুলো আর কি উৎপাত করতে করতে হয়তো বোর হয়ে গেছে, ওই জন্য গা ঢাকা দিয়ে বসে থাকে. So either you wait, but that is not a very safe policy, if we forever think যে এটা আমাদের for 4 months 5 months আমাদের খুব সাংঘাতিক জ্বালাতন করবে, তারপরে ক্লান্ত হয়ে হঠাৎ গাছের তলায় বসে পড়বে, and we wait for that time, that is not good. And the short answer to your question is যে এখনো একটা স্পেসিফিক যে এই ওষুধটা দিলে আমরা এই ভাইরাসটাকে কন্ট্রোল করছি, we haven't got that handle on this virus yet. সেটা হয়নি. আপনি যখন কথা বলছিলেন একটা খুব মজার কথা বললেন, তাই এটা নিয়ে একটু প্রশ্ন থাকছে আমার। এই যে বাঙালিদেরকে একটু আলাদা করে দিলেন, আমার তো মনে হয় এই যে আমরা পশ্চিম বাংলার বাঙালিরা খুব বাঙালি বাঙালি করে একটা লাফালাফি করে থাকি, পৃথিবীর কাছে তো আমরা ভারতীয়, বাঙালি বলতে ওপারের যারা, তারাই হচ্ছে পৃথিবীর কাছে বাঙালি, কিন্তু মনে প্রাণে কোথাও একটা মিল রয়েছে অনেক কিছু। তো এই বাঙালির ডেফিনেশনটা ডক্টর কুনাল সরকারের কাছে কেমন? দেখো, বাঙালির ব্যাপারটা কি জানো তো, যে আমাদের মধ্যে এখনো একটা কি জানো তো, আমাদের মধ্যে এখনো একটা অপেক্ষাকৃত নতুন জাতির উদ্দীপনা আছে. কেন আমাদের মধ্যে নতুন জাতির উদ্দীপনা আছে? কারণ তুমি সত্যি কথা দেখবে যে এই যে আমরা বলি কলকাতার শহরকে ঘেঁটে ঘুটে মানে আমরা সাংঘাতিক চেষ্টা করে 350-400 বছরের ওদিকে যেতে পারবো না. ওদিকে তুমি ঢাকার কথা চিন্তা করো, আমাদের থেকে আরো 500 বছরের বেশি পুরনো, রাইট? কিন্তু সবকিছু মিলিয়ে বাঙালি হচ্ছে, যদি রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, রবীন্দ্রনাথ একটা কথা বারবার ব্যবহার করতেন, উনি বলতেন নববিস্ময়ের আনন্দ. তো বাঙালির তো হচ্ছে সভ্যতার কাছে একটা নববিস্ময়ের আনন্দ. কারণ ওই জবে আমাদের যোগচার্নক সাহেব এসে 2-3টে গ্রাম দেখে বললেন এখানটা কিছু করি, তার আগে এই যে বাংলা ভাষাটা আমরা বলছি, a lot of people get upset আজকের এই পার্টি পলিটিক্স এর দিনে, if you say so, যে বাংলায় যদি মুসলিম রুরালরা না থাকতেন বাংলা ভাষা হতো. কারণ এই প্রাকৃত ধর্মী ভাষাটাকে তারা পপুলারাইজ করেছিলেন, কারণ দে ওয়ার কমফোর্টেবল উইথ দ্য পার্সিয়ান স্ক্রিপ্ট অ্যান্ড সামথিং উইচ ওয়াজ নট হিন্দি, উইচ ওয়াজ নট দেবনাগরী. তো ওদের সময় থেকে আমাদের এই একটা স্লাইটলি ডিফারেন্ট হাব ভাব চলাফেরা ভাষা এটা এসছে. আর আমরা যতই টানাটানি করি না কেন, আমরা কিন্তু 1000 বছরের কালচারে পৌঁছতে আমাদের খুব কষ্ট হবে. এই যে ভারতবর্ষকে আমরা বলি 7000, 8000, 9000 বছর যাই হোক না কেন, বাঙালির এখনো উই আর আ ফেয়ারলি ইয়াং এনথুজিয়াস্টিক কালচারাল গ্রুপ. এখন উই আর লাইক আ রক ব্যান্ড. এই যে এখনকার ছেলেমেয়েরা যে গান শোনে না, রক অ্যান্ড পপ. So I think we have been through our periods of ups and downs, right. But we are like a cultural rock band. So you see যে আমাদের মধ্যে এখনো নানান ঝামেলা সত্ত্বেও বাঙালি এখনো কবিতা লেখে, বাংলার মধ্যে এখনো স্বকীয় সে রবীন্দ্রনাথকে নিয়ে দুমড়ে মুচড়ে এক্সপেরিমেন্ট করছে, সমুখ করছে. So it is good to see, we've had our share of misfortune, but somewhere we can make fun of ourselves, but we still have the energy in us. I think we have the cultural energy. That is what is interesting. Right. এই আড্ডার মাঝখানে অনেক প্রশ্ন চলে এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন এখন করছি। অখিল ঘোষ প্রশ্ন করেছে, কিছু বিষয় জানতে চাই, এবং এই প্রশ্নটা আরো অনেকে করেছে। আমি একটু প্রশ্নটা বলে দিই। টাকা খবরের কাগজ কিভাবে নেব? নিতে তো হচ্ছে, বাইরে থেকে এসে স্নান করে নিচ্ছি এবং সব ধুয়ে দিচ্ছি, এর বাইরে কি করা যায়? এবং থার্ড, কিভাবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করা যায়?
আমার মনে হয় অখিল বাবুর এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে, এবং ডক্টর কুনাল সরকার আমাদের সাথে, আপনি যদি কাইন্ডলি উত্তর দেন স্যার। অখিল বাবু, আপনার প্রশ্নটা খুব নিশ্চয়ই খুব অনেকেরই প্রশ্ন, সময় উচিত। আপনাকে বলি, দেখুন, জীবনে একটা ভাইরাস আমাদের ভয় দেখিয়েছে বলে যে আমরা পরিচ্ছন্ন হব, কথাটা তা নয়। হ্যাঁ, তো কথাটা তা নয়। জীবনে আমাদের একটা সেন্স অফ হাইজিন, একটা সেন্স অফ পরিচ্ছন্নতা আমাদের থাকতে হবে। এখন আমার একটু ইতিহাস নিয়ে গড়বড় করার বাতিক আছে। আপনি দেখবেন, আমরা এই যে বলছিলাম যে আমরা আগের সময় আমাদের দেশের অনেক মানুষ, তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকে, তারা আমরা তারা চাইলেও হয়তো একটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, ছড়িয়ে ছিটিয়ে বেঁচে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা, এটা তাদের হয়ে ওঠে না। কিন্তু তবুও আমাদের দৈনিক জিনিসের মধ্যে একটা ওভারঅল পরিচ্ছন্নতা বজায় রাখবে। এই যে অপরিচ্ছন্নতার থেকে, দেখুন, করোনা নিয়ে আমাদের ভাবতে হবেই, বাট আমাদের এটাও ভাবতে হবে যে আজকে করোনা ধরুন এধার ওধার করে 12,000 লোককে বাসি শিকার করেছে, তাই তো? করোনা যদি শিকার হয়, সে 12,000 লোককে শিকার করেছে। আপনি ভারতবর্ষের দৈনিক মৃত্যুর হার জানেন? ভারতবর্ষে একদিনে 30,000 লোক মারা যায়। 30,000 পিপল ডাই ইন এ ডে। তার মধ্যে দৈনিক 1,000 লোক, 1,500-এর ওপর লোক মারা যাচ্ছে হার্টের অসুখে, 500-700 লোক মারা যাচ্ছে টিউবারকুলোসিসে। এই যে গ্রামে গঞ্জে দেখবেন বহু লোক এখনো মারা যাচ্ছে অপরিচ্ছন্নতার থেকে, গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল প্রবলেমসে, অপরিচ্ছন্নতার জন্য। তাহলে ফার্স্ট অফ অল কথাটা হলো, আমরা কেবল করোনার ভয়ে নোংরা জিনিসে হাত দেবো না, কি ময়লা টাকা হাতে নেবো, সেটা করবেন না। একটা ওভারঅল জীবনে একটা সেন্স অফ হাইজিন এবং পরিচ্ছন্নতা রাখবেন। নাও, অ্যাজ ফার এজ করোনা ইজ কনসার্ন, আমরা ওই বাচ্চাদের ভয়ের অনেককে ভয় দেখিয়েছি, এই গ্লাসে বেঁচে থাকে, প্লাস্টিকে বেঁচে থাকে, কাগজে বেঁচে থাকে। নাও দ্যাট ইজ এ ডিফারেন্ট আইডিয়া। যে ধরুন একটা ভাইরাসকে আপনি যদি একটা কাগজের ওপর রাখেন, গিয়ে তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে অবজার্ভ করেন, হয়তো দেখবেন যে ভাইরাস ক্যানট লিভ অন ইটস ওন। যাই হোক, যে তার মধ্যে হয়তো কিছু বায়োলজিক্যাল সাইন অফ সার্ভাইভাল হয়তো 1-1.5 ঘন্টা থাকতে পারে, বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ডাজ নট ইনফেক্ট আমাকে আপনাকে ইনফেক্ট করতে গেলে। আপনি ভয়, আমাদের প্রতিরোধটা কিসে? ফ্রম ইনফেকশন। ইনফেকশনটা আসছে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে। আমি হাঁচছি, কাশছি, বা কথা বলতে বলতে আমার মুখের থেকে কিছু স্পুটাম বা স্যালাইভা বেরোচ্ছে, এবং আপনি যদি আমার সেই আনপ্রোটেক্টেড, সেই রিসিভিং ডিস্টেন্সের মধ্যে থাকেন, তাহলে আপনার থেকে আমার বা আমার থেকে আপনার হতে পারে। সুতরাং আমরা জেনারেলি একটা পরিচ্ছন্নতা রাখি, কিন্তু এই বইয়ের থেকে এসে গেল, খাতার থেকে এসে গেল, এর থেকে এসে গেল, দ্যাট ইজ নট রাইট। ইনফ্যাক্ট একটা খুব মজার কথা বলি, আজকে একটি খবরের কাগজ পড়বেন, টাইমস অফ ইন্ডিয়া পড়বেন, তাতে যে ছেলেটি মেডিকেল কলেজে জাস্ট আমার আগের রোল নাম্বার ছিল, ডক্টর কমলেশ সরকার, হি ইজ আ এপিডেমিওলজিক্যাল স্পেশালিস্ট ইন ইনফেকশাস ডিজিজেস। এরা একটা খুব ভালো স্টাডি করেছে, and that study echoes the findings that has come out from USA, from CDC USA. তারা যেটা বলছে যে দেখো, সূচিবায়ুগ্রস্ত হওয়াটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো যে ভাইটাল ইন্টারাকশন। আমাকে আপনাকে হয়তো জীবনে মানে এভরিডে কাজে কোনো একটা ব্যাপারে আমরা অটোয় বসি, কথা বলি, রাস্তায় দাঁড়াই, যেমনি দেখবেন যে দুটো মানুষ 3 ফুটের কাছাকাছি একটা ডিস্টেন্সে আসছে, টেক প্রিকশন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আমাদের যে সাইকোলজিটা, যে আমাদের মনস্তত্ত্বটা যেখানে আমাদের অসুবিধে করে, আমরা মনে করি চেনা লোকের থেকে ইনফেকশন হতে পারে না। আজকে আমি আর রূপসা, ধরুন আমরা আজকে ভার্চুয়াল, এখন আমরা কথা যদি সামনাসামনি বসে কথা বলতাম, ওর মুখে একটা মাস্ক থাকতো, আমার মুখেও একটা মাস্ক থাকতো, তো আমাকে দেখতে এমনিতেই ঘটোৎকচের মতো, তার উপরে যদি আমি একটা মাস্ক পরে বসে থাকি, আমার মনে হয় এটা একটা রহস্য রোমাঞ্চ সিরিজের মধ্যে হবে, ওই জন্য আমি এখনো দিইনি। সো অ্যাজ ফার অ্যাজ আপনি জেনারেলি লাইফে একটা হাত ধোয়া, পরিচ্ছন্নতা, এটা সবসময় অ্যাভয়েড করবেন। বাট আমাদের যে চিন্তাটা মাথার পেছনে এখন চলছে, প্রিভেনশন অফ দিস পার্টিকুলার এরোসল ইনফেকশন, ভাববেন
যে ছেলে হোক ভাই হোক স্বামী স্ত্রী ঝগড়া করবেন না তা বলে, বাট বাড়িতে আপনারা জানেন আমরা পরস্পরকে সবাই জানি, আমরা উঠছি বসছি হাঁটছি কাশছি, উই অল নো যে কার কি শারীরিক অবস্থা। যেখানে আপনি জানেন না, the moment you are 3-4 feet from one another, be careful. সে আপনার যত পরিচিত হোক, বস হোক, হেডমাস্টার হোক, থানার ওসি হোক, মন্ত্রী হোক, যাই হোক, ডাজ নট ম্যাটার, টেক প্রিকশন, মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। রাইট। যেভাবে এখন জীবনটা আমাদের কথাবার্তার দিক থেকে ভার্চুয়াল হয়ে গেছে, আবার অন্যদিকে যে মুখোশটা আগে হয়তো ভার্চুয়াল ছিল, এখন অনেক ক্ষেত্রে সেটা রিয়েল হয়ে গেছে। আপনাদের আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, এবং আপনি যখন রয়েছেন ডক্টর সরকার, তখন হার্ট নিয়ে তো প্রশ্ন কিছু আসবেই। এই করোনা একদিকে, কিন্তু হৃদয় যেটি আমাদের বাঁচিয়ে রেখেছে তা নিয়ে একটি প্রশ্ন করেছেন অরবিন্দ ব্যানার্জি। আফটার স্টেন্ট ফিটিং হোয়াট টাইপ অফ প্রিকশনস আর রিকোয়ার্ড স্যার? স্টেন্ট যাদের রয়েছে তাদের জন্য কি প্রিকশন নেওয়া প্রয়োজন? ইন জেনারেল দেখুন, আপনার অরবিন্দবাবু যখন স্টেন্টিং হয়েছিল, আপনার ডক্টর কার্ডিওলজিস্ট যিনি করেছিলেন তিনি নিশ্চয়ই আপনাকে বলেছিলেন যে সাপোজিং, আমি জানি না এই যে স্টেন্ট কেন হয়, হার্টে ব্লক হলে হয়। জেনারেলি হার্টের ব্লকেজ কাদের মধ্যে বেশি হয়? যাদের আইদার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্ট্রল বেশি আছে, কেউ হয়তো স্মোক করতেন, এই সব ঘটনার জন্য হয়। তাহলে আপনাকে এক্স্যাক্টলি সেই সব জিনিসগুলো আপনাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। প্রেশার থাকলে প্রেশারের ওষুধ রেগুলারলি খাবেন। হ্যাঁ, সিগারেট খেতেই হবে এরকম ভারতীয় সংবিধানে লেখা নেই, সো প্লিজ ডোন্ট স্মোক। যদি ডায়াবেটিস থেকে থাকে, খবরদার নিজের চিকিৎসাটা নিজে করবেন না। সুগার যতই পারফেক্ট থাকুক, রেগুলার মেডিকেশন, রেগুলার চেক আপ, প্রতি 3 মাস অন্তর অন্তর আপনি ডাক্তারের কাছে গিয়ে করতে পারেন। এখন অনেকেই চেক আপ বা টেলিমেডিসিন করছেন, তার মাধ্যমে করুন। কন্ট্রোল ইউর ডায়াবেটিস। ইফ ইউ আর আ পেশেন্ট যার কোলেস্ট্রল বেশি ছিল, বা এভরি ধরুন বছরে 2বার কি 3বার কোলেস্ট্রলটার দিকে চোখ রাখুন। আর সবচাইতে যেটা আপনি করতে পারি সেটা হলো যে দুটো জিনিসের দিকে চোখ রাখবেন। একটা হলো ফ্যাশনের জন্য নয়, দেখবেন যে আমাদের বডি ওয়েটটার কি অবস্থা, হাঁটা চলা করছে কিনা, এক্সেসিভ ওয়েট গেইন হচ্ছে কিনা, এগুলো আপনি সহজেই কন্ট্রোল করতে পারি। সো আদারওয়াইজ আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, এন এভরি আদার থিং, বি আ নর্মাল হেলথি অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল। তো যেভাবে আপনি আগে ছিলেন সেভাবে এখন থাকবেন। আর আপনার যদি স্পেসিফিক্যালি মনে এসে থাকে যে এখন এই করোনার উপদ্রব চলছে, এই সময় এক্সট্রা কিছু লাগবে কিনা, দ্য আনসার ইজ রিয়েলি নো। আপনি মেডিকেশনগুলো ঠিক করে ফলো করবেন। আর স্টেন্টিং এর পরে দেখবেন একটা মাইল্ড ব্লাড থিনার দেওয়া হয়, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, এই টাইপের ওষুধগুলো, সেগুলো রেগুলারলি আপনি চালিয়ে যাবেন। ডু নট বি ইররেগুলার উইথ মেডিসিনস। আর সময় পেলেই whether you go in person or do a telemedicine checkup, যেভাবে আপনার ডক্টর অ্যাডভাইস করেছেন টু হ্যাভ আ রেগুলারিটি অফ চেকআপ, সেটা বজায় রাখুন। রাইট, থ্যাংক ইউ স্যার ফর ইয়ার আনসার। মৌমিতা মন্ডল দাস প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো আমাদের লাইভের মাধ্যমেই আসছে, এবং যারা আমাদের দেখছেন মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আজকে উই হ্যাভ ডক্টর কুনাল সরকার অ্যান্ড দিস অপরচুনিটি, এই অপরচুনিটি না নেওয়ার কোনো মানেই হয় না। তাই বলের এই আড্ডাতে যদি থাকে মনে কোনো প্রশ্ন হৃদয় নিয়ে বা জীবন নিয়ে, অবশ্যই জানান আমাদেরকে এই আড্ডায় এসে। যেমন জানিয়েছে মৌমিতা মন্ডল দাস, অ্যালার্জি রোগীরা কিরকম সতর্কতা অবলম্বন করবেন? আমার মনে হয় এই কোভিড করোনা সংক্রান্তই সতর্কতার প্রশ্ন নিয়ে মানুষ এখন প্রশ্ন করছে। দেখুন, অ্যালার্জি মানুষের নানান জিনিসে হয়তো এখন কমনলি আপনি দেখবেন অ্যালার্জি 2 ধরনের হয়। একটা হলো উই হ্যাভ এখন এই কিছুদিন আমরা লকডাউনের দৌলতে হঠাৎ দেখছিলাম হাওয়া বাতাস খুব পরিষ্কার হয়ে গেল, লোকে ধর্মতলায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিল, যে অ্যাটমসফিয়ার ওয়াজ সো ক্লিন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সাধারণত আমার আপনার দৈনন্দিন জীবনে তো সেরকম থাকে না। So one important source of allergy is atmospheric
যে ডাস্ট পার্টিকেলস, পলিউটেন্টস যেগুলো থাকে, সেখান থেকে অনেকের একটু দেখবেন বছরেই 1 মাস 2 মাস পর পর একটু ঘ্যানঘ্যানে কাশি, হাঁচি, সর্দি, ফ্লু হলো, and it becomes more important and more severe in those people, and sometimes children, sometimes young adults. Right. যারা দেখবেন এখন যারা স্কুল গোয়িং বাচ্চারা যারা আছে, তাদের মধ্যে কিন্তু এই রেসপিরেটরি উইজিং, অ্যাজমার টেন্ডেন্সিটা আগের থেকে অনেক বেশি। আনফর্চুনেটলি দ্যাট ইজ আ প্রবলেম দ্যাট আমরা এই বাচ্চাগুলোকে দিয়েছি ফ্রম দি অ্যাটমসফিয়ারিক পলিউশন থেকে। সো অ্যাজ ফার অ্যাজ, আর এখন এই যে করোনা টরোনা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কি নিয়ে হচ্ছে, এই কি নিয়ে হবে, কাশি হয়, গলা ব্যথা হয়, সর্দি হয়, সো সার্টেন সিমটমস আর কমন। তো নিজেকে এখন ইউ উইল সি, মন্দের ভালোটা হলো কি, সাপোজিং আজ থেকে যদি 4 মাস আগেকার কথা ভাবেন, মার্চ মাসের আগেকার কথা ভাবেন, আপনি কি রোজ মাস্ক পরতাম না? মোটেই পরতাম না। সুতরাং যা ছাই পাশ অ্যাটমসফিয়ারে আছে সবই আমার নাকে ঢুকছে, আপনার নাকে ঢুকছে, বাচ্চাগুলোর নাকে ঢুকছে। আপনি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আপনি দেখবেন যে অ্যালার্জিক ডিজিজ অনেক, যাদের অ্যাটমসফিয়ারিক অ্যালার্জি আছে, করোনার দাক্ষিণ্যে সেটা অনেক কমে যাবে। রাইট। And if you have, আমার বন্ধু বান্ধবদের মধ্যে যারা রেসপিরেটরি ফিজিশিয়ান, যারা বাচ্চাদের দেখেন, পিডিয়াট্রিশিয়ান, মেনি অফ দেম সেইং যে ভাই আমরা তো বেকার হয়ে গেছি, কারণ লোকে মাস্ক পরে ঘুরে বেরিয়ে লোকের হাঁচি, কাশি, অ্যাজমা আগের থেকে। এবং অ্যাজ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট আপনাকে বলছি যে সাপোজিং 2 years from now আমরা যদি ভারতবর্ষে দেখি, আপনি দেখবেন যে ইনসিডেন্স অফ টিউবারকুলোসিস কত কমে যাবে। Why? Because we have taken this respiratory safeguard. And the other type of allergy আপনি দেখবেন মাস্ক ইউজ করলে এই অ্যাটমসফিয়ারিক অ্যালার্জি অনেক কম হবে। আর সত্ত্বেও ধরুন কারো কারো খুব ব্রিটল অ্যালার্জি থাকে, একবার হাঁচি শুরু হলে এসে 50 বার হেঁচে গেল, গাটা র্যাশ হয়ে গেল। যদি সেরকম হয়, ইউ প্লিজ কনসাল্ট ইউর ডক্টর। এখনকার দিনে কিছু ভালো ভালো ডিসেনসিটাইজিং স্প্রেজ আছে, so you can keep yourself well. আর ফুড অ্যালার্জি ইজ ভেরি স্পেসিফিক, আপনি জানবেন যে জেনারেলি সবাই জানে এইটা খেলে অসুবিধা হয়, সো স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট। রাইট। অনেকে অনেক প্রশ্ন করছে, কিন্তু মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি আপনার ক্যারিয়ারে বোধহয় 40,000-এরও বেশি অপারেশন করেছেন উইথ এ হিউজ সাকসেস রেট। যখন কোনো অপারেশন করতে যান, তখন নিজের হৃদয়কে কি বলেন কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকার? দেখুন, আমাদের কাজটা কি জানেন তো, যে হার্ট সার্জারি, এই যে নানান রকম সার্জারি চারিদিকে আমরা দেখি না, পেটের, হাড়ের, অমুক তমুক, তো যেরকম আমি বাঙালিদের ক্ষেত্রে বললাম যে আমরা কালচারালি খুব নতুন, হ্যাঁ, সিমিলারলি হার্ট সার্জারি ইজ ভেরি নিউ। হার্ট সার্জারি only happened এই বাইপাস এটসেট্রা 1967। তার আগে অনেক ঝামেলার জন্য হার্ট সার্জারি হয়নি। বাট দ্য গুড থিং ইজ যে আমাদের সার্জারিগুলোর মধ্যে এখন অনেকটা একটা অর্গানাইজড চিন্তা ভাবনা এবং অর্গানাইজড প্রোটোকল এসছে। হু আর দ্য পেশেন্টস উই অপারেট। এই যে আমরা বলি না যে আমি বিরাট ডাক্তার, আমি মনে করছি আপনার অপারেশন হবে, যেই আপনাকে এই কথাটা বলবেন, আপনি গিয়ে জানবেন যে আপনাকে একটা ডাহা মিথ্যে কথা বলেছে। কেন? আমি কি মনে করি তার বিন্দু মাত্র কোনো জায়গা নেই। কার আজকে অপারেশন করলে লাভ আছে, কার লাভ নেই, this is a well-formed universal. It is like a driving manual. এই গাইডলাইনটা, it is well-formed thinking. যে কেউ একটা বৈশিষ্ট্যমণির মতো বলে দিল যে এটা আমার মনে হচ্ছে, যে যাই বলুন না কেন, that is wrong. You cannot have that. Similarly, আমরা যে কাজগুলো করি এবং আমাদের কাজের সঙ্গে সঙ্গে আমরা করি, এবং আমাদের দায়িত্ব হলো আমাদের নেক্সট জেনারেশনকে কাজ শেখানো। হ্যাঁ, আজকে আমি এতটাই বুড়ো হয়েছি যে আমার কাছে ট্রেন করেছে, কাজ করেছে এমন 12 জন সার্জন আজ কলকাতার শহরে কাজ করছে। তো যেদিন আমাকে যখন নামাবলী গায়ে দিয়ে নিয়ে যাবেন, তখন দেখবেন যে অ্যাটলিস্ট সেই 12 জন থাকবে, সেই 14 জন থাকবে who will continue this thing. That is the other important. And again, এই জিনিসগুলো আবার আমি এইভাবে অপারেশন করি, আমি একজন সাংঘাতিক, আমি ছুরি হাতে লায়নেল মেসি, এই কথাগুলো অ্যাবসলিউটলি রং, রাইট? সো
medicine has become a well-rehearsed, a well-indicated, protocolized thing. আর আমাদের প্রথম আউটলুক হচ্ছে যে we have to do something that benefits the patient, something which is safe. বিভিন্ন সময় আমাদের অনেক ঝুঁকি নিতে হয়। সাম কেসেস আর একটা ব্যাগের ওজন 5 কিলো, অন্য ব্যাগের ওজন 20 কিলো। এবং আমরা যদি বুঝি যে এটা মোর কমপ্লিকেটেড সিচুয়েশন, এটাকে আমাদের এখানে আমাদের কিছুটা এক্সট্রা রিস্ক নিয়ে করতে হবে। আমরা হচ্ছে আমি অপারেশনটাকে বলি একটা, সাপোজিং ইট ওয়াজ এ বিজনেস, যে আমরা এই বিজনেসের 49% শেয়ার হোল্ডার, 51% হচ্ছে বাড়ির লোকেরা। তাদের সঙ্গে আমাদের একটা প্রাঞ্জল আলোচনা হতে হবে যে কেন, কিসের জন্য এটা করলে মানুষটির উপকার হতে পারে। আর আমাদের দেশের রূপসা একটা কথা বলি, যে আমি তো বিদেশে আমি প্রায় 11 বছর ছিলাম, তো এখনো সেই অর্থে আই এম বাই ডিফল্ট, যে যেদিন আমি ভেবেছিলাম যে যেদিন অল্প কয়েক বছর পরেই আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, আবার হয়তো ইংল্যান্ডে ফিরে যেতে হবে, so I'm still like almost a citizen of that. আমি রাখি না, I don't maintain it. কিন্তু কথাটা হলো, ওখানে জানো তো, ওখানে আমাদের মনের মধ্যে আমরা যখন ব্রিটিশ সিস্টেমে বা এটসেট্রা অপারেট করতাম, আমাদের চাপটা অনেক কম থাকতো। কেন থাকতো? এখানে যখন আমরা একজন 50 বছর বয়সী মানুষের অপারেশন করি, I am not operating on a person, I am operating on a family. I am operating on a socio-economic unit. আমাদের দেশে একটা সংসারকে, যে মানুষের জীবন জীবিকা আছে, তাকে কিন্তু ঠেকো দিয়ে রাখার মতো মেকানিজম করতে হবে। বাট আই এম ভেরি হ্যাপি টু সে, যে আমি যদি বলি যে সবাই, এই যে কলকাতায় আমাদের এত হার্ট সার্জারি, আমি যখন হার্ট সার্জারি শুরু করি 2099-এ, কলকাতায় সর্বসাকুল্যে হার্ট অপারেশন হতো বছরে 700 কি 800। গত বছর কলকাতায় হার্ট অপারেশন হয়েছে 24,000 মতো, 24,000। ভারতবর্ষে হার্ট অপারেশন হয় 2.5 লক্ষ, পৃথিবীতে হার্ট অপারেশন হয় 8 লক্ষ, রাইট? তো এই যে আমাদের, এবং ইট হ্যাজ, কেন আজকে হার্ট অপারেশন এত বেশি হয়? আমরা এমব্রয়ডারি করব বলে নয়, বিকজ আমরা মানুষকে তার জীবনের একটা নর্মালিটি, তার জীবিকা, তার জীবন জীবিকাটা আমরা ফিরিয়ে দিতে পারি। And I must confess to you, the pressure comes from the responsibility. Right. There is a surgeon, any doctor has to face the social responsibility. He's not operating on an X-ray, on an angiogram. He's operating on a social person. এবং that responsibility আমাদের দেশে আমরা নিতে বাধ্য. We have to take it. Right, sir. আপনাকে স্টেন্টের প্রশ্নটি যিনি করেছিলেন, তিনি আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। এভাবে অনেক পাঠক এবং দর্শকরা আমাদের ধন্যবাদ জানাচ্ছে। সকলের কমেন্টস এই একটি অনুষ্ঠানে পড়া সম্ভব নয়, তাও কিছু বাছাই করে পড়ছি। শ্রেয়ান ঘোষ প্রশ্ন করছে, স্মোকিং এ কি AC2 আপরেগুলেট হতে পারে? না, হয় না। হ্যাঁ, শুনুন, কথাটা হলো, ব্যাখ্যাটা একটু সাধারণ মানুষ আমাদের জন্য একটু সহজ করে বলবেন? হ্যাঁ, আমি ব্যাপারটা আপনাকে সহজ করে বলি সবাইকে, যে দেখুন, স্মোকিং ব্যাপারটা, এই যে AC2 আপরেগুলেশনের কথা বলছে, এই জিনিসটা কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আবার এই করোনা সংক্রান্ত ব্যাপার, যে করোনা তো একটা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার তফাৎটা হলো যে ভাইরাস ইজ নট অ্যাকচুয়ালি এ লিভিং থিং। ভাইরাসের যে জেনেটিক ম্যাটারগুলো, RNA, DNA, এরা on their own, they can only stay alive for a very short period of time. এরা কি করে? এদের কারো ঘাড়ে চেপে বসতে হয়। They have to find a host. এদের ঘাড়ে চেপে বসতে হবে, তার মধ্যে সে ঢুকে পড়ে সে তখন ফটোকপিয়ারের মতো নিজের ওই কোডগুলোকে সে কপি করতে থাকে। যদি তার এই যে সে নতুন ফটোকপিং কোডগুলো তৈরি করলো, তাতে যদি আমাদের শরীরের ক্ষতি না হয়, we are fine. এই করোনার থেকে কেন ক্ষতি হচ্ছে? কারণ যে সেই শিশুপালের বংশবৃদ্ধি আমরা বলি না, সেই একটা থেকে এতগুলো জেনেটিক ম্যাটার তৈরি করবে, সেগুলো গিয়ে রেড ব্লাড সেলস অমুকের গায়ে সেটে বসবে, and that will start dysfunction. এখন ভাইরাসটা
যে একটা হিউম্যান সেলের মধ্যে ঢুকবে, আমাকে যদি একটা বাড়িতে ঢুকতে হয়, আমাকে তো একটা জানলা দিয়ে ঢুকতে হবে কি দরজা দিয়ে ঢুকতে হবে? এই ভাইরাসটা আমাদের সেলের মধ্যে ঢোকার কিছু কিছু রিসেপ্টরস খুঁজে, হ্যাঁ, চোরের মতো ঢোকে, দরজা দিয়ে ঢুকতে পারে না, জানলা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এবং আমাদের সেলের গায়ে কিছু কিছু রিসেপ্টর থাকে। তার সঙ্গে এই যে করোনার ছবিগুলো দেখেন, সে নতুন হেয়ার স্টাইলের মতো সেই স্পাইকস হয়ে রয়েছে, এই স্পাইকস গুলোর ওখানে রিসেপ্টর প্রোটিন বলে, ওটা গিয়ে ঠিক ম্যাগনেটের মতো ওখানে লেগে যায়। একটা ঠিক সাইড যদি সে পায়, একটা বাড়িতে ঢোকার খোলা জানালা যদি সে পায়, সে চট করে তার মধ্যে দিয়ে ঢুকে পড়ে, রাইট? এবং যে জানলাটা দিয়ে ঢুকবে, যে রিসেপ্টর সাইটটা দিয়ে ঢুকবে, we think at this moment সেই রিসেপ্টর সাইটটাকে মেডিকেলি বলা হয় AC2 ইনহিবিটর এটসেট্রা সাইট। ওকে, AC2 টা কেন, why it is AC2? কারণ এই AC2 is similar to many other drugs। এই যে লোকে ব্লাড প্রেশারের ওষুধ খায়, সেটা আবার আমরা মনে করি সেটা আমাদের সেলে ওই একই জানলা দিয়ে ঢোকে। So we have used the same name for it. এখন কোইন্সিডেন্টালি কিউরিওসিটি, সায়েন্টিফিক কিউরিওসিটি থাকা ভালো। কেউ কেউ ভাবছেন যে আমি যদি ওই ব্লাড প্রেশারের ওষুধটা না খাই, তাহলে হয়তো আমার রিসেপ্টরটা একটু মোটা হয়ে যাবে, ঢুকবে না, হ্যাঁ না। বাট ইন সামারি there is no evidence for that, and there has been some very isolated evidence যে ইনি যে প্রশ্নটা করলেন যে আমরা স্মোক করলে নাকি AC2 ইনহিবিটর গুলো একটু ম্রিয়মান হয়ে যাবে, মানে তার ক্ষতি হবে, এবং তার ক্ষতি হবে বলে করোনাটা ঢুকতে পারবে না। বাট ইউ মাস্ট রিমেম্বার যে AC2 ইনহিবিটরের যা না ক্ষতি হবে, তার 50 গুণ ক্ষতি হবে লাং টিস্যু। এই যে লাংস এর মধ্যে দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা এক্সচেঞ্জ হচ্ছে, আমরা স্মোক করতেই থাকলে এটার একটা পচা কাঁথার মতো অবস্থা হবে। যেরকম কাঁথা পচে গেলে যেরকম দেখতে হয়, শাড়ি জ্যালজ্যালে হয়ে গেলে যেরকম দেখতে হয়, a smoker's lung looks like that। আর কোনো মতে আপনি করোনার কথা বাদ দিন, even if you have any kind of bacterial infection, any normal influenza virus affecting a smoker's lung, it is disaster, right? So আমাদের লাং টিস্যুটা একদম সূক্ষ্ম, একটা ফ্র্যাজাইল স্পঞ্জের মতো। তো the amount of damage smoking does to that is indescribable। আবার স্মোকিং থেকে ধরুন আপনার কেবল লাংস না, আপনার হার্টকে এফেক্ট করছে, ব্রেইনকে এফেক্ট করছে। সো ইট হ্যাজ গট সো মাচ অফ হার্মফুল ভ্যালিউ যে সে তার আমার হার্মফুল কোশেন্ট যদি 100 হয়, ধরুন তার যদি 5% এফেক্ট অন সাম রিসেপ্টর যদি থাকেও, it outweighs the disadvantages, right? So till date there is no justification of smoking in terms of all these biochemical theories, so don't even think on that। And lastly I will tell you, এই যে আমরা বলেছি যে বা কন্টিনিউয়াসলি যে বয়স্ক লোকেদের করোনায় আউটকাম খারাপ, অন্যান্য অ্যাসোসিয়েটেড অসুবিধে থাকলে খারাপ, সেরকম long-term smokers, they have a horrible outcome from this severe infection. And why is it so? It is so because it has tremendously damaged our lung tissue. আমাদের লাংয়ের কোনো রিজার্ভ নেই, সে যুদ্ধ করতে পারছে না এই ভাইরাসটার সঙ্গে। সুতরাং যে কোনো বৈজ্ঞানিক ছলনাই হোক না কেন, আপনি যদি প্ল্যান করে থাকেন আরো 5টা সিগারেট দিনে বেশি খাবেন, প্লিজ পেরিশ দ্য থট, ডু নট। হিরণময় বর্ধন জানিয়েছেন, স্যার প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম প্রণাম, শুভেচ্ছা অনেক অনেক বন্ধুরা আমাদেরকে পাঠিয়েছেন। শ্রাবন্তী সেনগুপ্ত একটি খুব পার্টিনেন্ট প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় আমি এই প্রশ্নটা এখন আপনাকে পড়ে শোনাবো। স্যার, যার রিসেন্ট হার্ট প্রবলেম হয়েছে তারা এই কোভিড সিচুয়েশনে কিভাবে, কি এক্সট্রা প্রিকশন এবং প্রোটেকশনে আউটডোরে ডক্টর ভিজিট করতে যাবেন? আর হার্ট রিলেটেড প্রবলেমে যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, তাহলে কি এই কোভিড সিচুয়েশনে ডিলে করা ঠিক হবে?
ইটস এ গুড কোয়েশ্চেন। দেখুন, আমি একটা একটা করে আপনাকে উত্তর দিই। হ্যাঁ স্যার। প্রথমত হচ্ছে যে সাপোজিং কারো হার্ট অ্যাটাক হয়েছিল, কেউ হয়তো ইন দ্য লাস্ট ফিউ মান্থস কোনো শ্বাসকষ্ট, আমরা যাকে হার্ট ফেলিয়ার এটসেট্রা বলি, একটা কি কোনো রকমের একটা বড় সড়ো অসুখ, বড় সড়ো সমস্যা হয়তো হয়েছিল, এবং আমাদের ডক্টররা আমাদের বলেছেন যে দেখুন আপনি তো এটার থেকে ভালো হয়ে বাড়ি গেলেন, আপনি 3-4 মাস বাদে এসে আমাদের এই একবার দেখিয়ে যাবেন। সো ইফ উই আর রিকভারিং ফ্রম আ মেজর প্রবলেম, একটা বড় সড়ো কিছু হয়েছিল, এবং ডাক্তারবাবুরা আমাদের গিয়ে চেক আপ করতে বলেছেন, ইউ আর ওয়েল অ্যাডভাইস টু গো অ্যান্ড হ্যাভ আ চেক আপ। সমস্ত হসপিটালেই আপনি দেখবেন যে জেনারেল আউট পেশেন্টস তারা যেখান দিয়ে যাচ্ছে। আমি আপনাকে আমাদের হসপিটালের এক্সাম্পল দিয়ে বলছি যে আমাদের হসপিটালে, আমি আপনাকে বলি যে আমাদের হসপিটালে যখন কোভিডের উত্তাপটা আস্তে আস্তে বাড়ছে, আমাদের নিজেদের মধ্যে, ডাক্তারদের মধ্যে একটা বিরাট বিতর্ক হয়েছিল যে আমরা কি কোভিড থেকে গা বাঁচিয়ে বেড়াবো, না কেউ কেউ বলতো আরে আমরা তো বড় ডাক্তার, বড় হাসপাতাল, আমরা খালি হার্ট, ব্রেন, নিউরো, অর্থ, ডায়ালিসিস এসব নিয়ে থাকবো। তখন আমাদের মধ্যে একটা ডিসিশন হলো যে না, উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য কারেন্ট প্রবলেম। আমাদের যেটুকু আমরা করতে পারি টু বি আ পার্ট অফ দিস ট্রিটমেন্ট আমাদের করতেই হবে। আমাদের হসপিটালে যদি 300 বেড থাকে, আমরা প্রায় 1/3 একটা কমপ্লিটলি সেক্লুডেড জায়গায়, তার সঙ্গে হসপিটালের অন্যান্য অংশের কোনো রকম যোগসাজশ, মানে দের ইজ নো ক্রস কানেকশন অ্যাট অল, ইট ইজ কমপ্লিটলি সেলফ কন্টেইন। সো ইন এনি আদার হসপিটাল, আর অনেকে, আমি আপনাকে একটা বিভ্রান্তি থেকে দূর করাই, অনেকে বলছেন যে আমাদের হসপিটালে আমরা কোভিড নিই না। আপনি এটা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আজকে অবধি ধরুন যদি 15,000 পেশেন্টের কোভিড হয়ে থাকে 4 মাসে আমাদের রাজ্যে বা যে কোনো জায়গায়, প্রায় সব হসপিটালেই জ্বর নিয়ে, লোকের তো মাথায় কপালে লেখা থাকে না কার কোভিড হয়েছে। So some hospital at some point of time has always had a COVID patient. এখন যারা ঘাবড়ে গেছে, যারা 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 এই যুদ্ধে সরজমিনে নামতে চাইছে না, অনেকে আছেন, কিন্তু অনেকে এখন বেশ মানে সুন্দর গা বাঁচিয়ে খেলছেন, which is not right. প্রয়োজন হলে তাদেরও মাঠে নামতে হবে। So there cannot be any hospital যে বলবে ও বাবা আমি একেবারে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, আমি এর মধ্যে নেই না। এটা অপরিচ্ছন্নতার ব্যাপার নয়। বাট এভরি হসপিটাল, তার একটা নিজস্ব ব্যাকরণ থাকতে হবে, সেফগার্ডস থাকতে হবে। সো কামিং ব্যাক টু দি অরিজিনাল কোয়েশ্চেন, যে ইফ ইট ইজ আ সিরিয়াস ইম্পর্টেন্ট ফলো আপ, ডু গো টু দ্য হসপিটাল। নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন। আপনি দেখবেন সমস্ত হসপিটাল তারা চিন্তা ভাবনা করে যাতে ওপিডি বা আউটডোর পেশেন্টের কোনো রকম এক্সপোজার না হয়, তারা করেছে। এই যে আমরা রোজ অপারেশন করছি, আই হ্যাভ বিন টেস্টেড, আই এম টেস্টেড নেগেটিভ। আমাকে করতেই হবে, কারণ না হলে পেশেন্ট তো আমায় জিজ্ঞেস করতে পারে, আরে আপনি তো একটা বিরাট চ্যাম্পিয়ন লোক মশাই, আপনি যে আমার অপারেশন করবেন, আমি জানি আপনি পজিটিভ কিনা। He has every right to ask me that question. Right. I will probably test myself every 8 weeks, কারণ আমরা জানি না তো, আমরা তো whom we are interacting with. Right. আমরা কয়েক মাস আগে একজনের হার্ট ট্রান্সপ্লান্ট করলাম। যখন ট্রান্সপ্লান্ট শেষ হলো, তার 5 দিনের মধ্যে লকডাউন হলো, তার ওষুধপত্র পাওয়া যায় না। We did it. And at this point of time, আমরা একটা লাইফ সেভিং অপারেশন করেছি। My whole team of more than 20 people have been involved, knowing very well that the patient was COVID positive. 20 জন ছেলে মেয়ে, তাদের বয়স আমার অর্ধেক, তারা ঝাঁপিয়ে পড়েছে। যখন তার পরিবার তার বাবা মা ছেড়ে নিয়ে এলো, একটা হার্টের অ্যানিউরিজম ছিল, ফেটে চৌচির হয়ে যেত। We operated for, শুধু একটা না, তাকে 3টে ইনস্টলমেন্টে অপারেট করতে হয়েছে। Each operation was more than 2 hours, knowing very well যে the patient is COVID positive, কিন্তু সেটা না করলে তার মৃত্যু অনিবার্য। রিগার্ডিং ফলো আপ, আপনাকে আর একটা কথা বলি, যে ধরুন কেউ ব্লাড প্রেশারের ওষুধ খায়,
তার প্রশ্ন হচ্ছে আমার প্রেশার 120/80 আছে, আমার কি ওষুধ একই থাকবে, কমবে না বাড়বে? এই টাইপের ফলো আপ গুলো রাইট দিস পয়েন্ট অফ টাইম, যেখানে যাতায়াতের অসুবিধা and other problems, I think all hospitals will give facility for telemedicine. Right. You know, that kind of follow up. আপনি ডায়াবেটিসের ওষুধ খান, আপনার আগের ব্লাড সুগারটা 120 ছিল, এইটা 132, will the medicine remain the same? This kind of a follow up scientifically, যাদের আজকে এই যে এত ইন্টারনেট এডুকেশন হলো, ই ক্লাসেস হলো, ভেরি গুড। সো আমাদের টিল সাচ টাইম আমাদের একটা স্বাভাবিকত্ব আসছে চলাফেরায় যোগাযোগের মধ্যে, ফর দিস ভেরি রুটিন ফলো আপস ইউ ক্যান কাম টু টেলিমেডিসিন। আমরা সবাই অনায়াসে, আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ হানা টানা অমুক তমুক যে কোনো ফোরাম আছে, সেটা আপনি সেইভাবে ইউজ করুন, অ্যান্ড উইথ কনফিডেন্স। If you need to come to a doctor, you can do it happily. হার্টের অপারেশন আপনি পোস্টপোন করবেন কিনা, এক কথায় বলতে গেলে এটা যদি হার্টের ব্লকেজ, বাইপাস, এই সব রিলেটেড অপারেশন হয়, তাহলে ইউ রিয়েলি শুড নট। কেন? কারণ করোনা যেরকম একটা আনএক্সপেক্টেড প্রবলেম, থিংস লাইক হার্ট অ্যাটাক এটসেট্রা, এটাও কাউকে কোনো ওয়ার্নিং দেয় না। আর এখন নানান রকম সমস্যার মধ্যেও এভরি ওয়ার্কিং ইউনিট তারা মোটামুটি একটা সেফ প্রোটোকল বেছে নিয়েছে। আর ডাক্তাররা সাবধান কেন জানেন তো? কেন ডাক্তাররা সাবধান? কারণ দিস ইজ ওয়ান ডিজিজ যেখানে একটা ডাক্তারের ইনফেকশন হওয়ার সম্ভাবনা ইজ অলমোস্ট 3 times হায়ার দ্যান দ্য কমন পপুলেশন, রাইট? তো সেই কারণে হেলথ কেয়ার, হসপিটালস, ডক্টরস প্রত্যেকে খুব সজাগ হয়ে সব সাবধানতা নিয়ে কাজ করছেন। সুতরাং বেপরোয়া কাজের কোনো জায়গা নেই, অ্যাডভেঞ্চারের কোনো জায়গা নেই। কিন্তু আমাদের কাজটা এমনই, যদি আমাদের সামনে সেরকম চ্যালেঞ্জ আসে, আই ওয়াজ সো হ্যাপি আপনাকে যে ঘটনাটা বললাম, আমি যখন আমার টিমকে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই পেশেন্টটি আমাদের সামনে আছে, খুব সম্ভবত he will test positive, হ্যাঁ, যে আমরা কি করব? 20 out of 20 people stood up and told me we go ahead and operate. Fabulous. It takes real great hearts to save us. আমি কি বলি, আমি যে শুধু অনেকের মতোই শুধুই মুগ্ধ হয়ে শুনছি। অনেকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে আজকে আপনাকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি, তারা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। দেবযানী বসু একটি প্রশ্ন করেছে, কারণ এই যেভাবে গ্রাফ দেখানো হয় সেভাবে তো বোঝা যাচ্ছে যে পিক এখনো নাকি আসেনি। তো এই লকডাউন যে প্রায় খুলেই গেল, তাহলে এখন ফিউচার কি কি মনে হয় ডক্টর সরকারের? দেখুন, আমাদের যাই হোক, এখন সবসময় নেগেটিভ বা ক্রিটিক্যাল হওয়াটা উচিত নয়, কিন্তু আমরা লকডাউনের ব্যাপারটা ঠিক বুঝে শুনে করিনি। কেন করিনি? এখন যে কোনো জিনিস পিছন ফিরে বলাটা খুব সহজ, এইটা করলে হতো, বাট ইট ইজ, আমরা তো কেউ চাই না যে আমাদের লিভিং লাইফে আরেকবার করোনা হোক বলে। বাট ইন আ সোসাইটি আপনি দেখবেন, যেখানে ধরুন কান্ট্রিজ লাইক তাইওয়ান, সাউথ ইস্ট এশিয়া, ধরুন তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, প্যাসিফিক রিমের যে দেশগুলো, এরা কিন্তু আপনার 2000 এবং 2020 এই 15 বছরের মধ্যে যেরকম প্রায় 3খানা এপিডেমিক এরা ফেস করলো, রাইট, and they have learned from their experiences. এই যে আমরা আজকে বলছি না, Kerala has done very good work, they have actually done very good work. You know why have they done? One of the reasons is যে কেরালাতে কিছুদিন আগে নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছিল। সো তারা নিজেদের ব্যাপারগুলো বুঝেছে, তাদের অভিজ্ঞতাটা তারা কাজে লাগিয়েছে। এখন লকডাউনের একটা দুটো ব্যাপার হলো কি, যে লকডাউনটা আমরা করলাম সারা ভারতবর্ষে একটা লকডাউন। নাও দ্যাট ওয়াজ নট আ গুড থিং, কারণ করোনা ভাইরাসটা তো পলিটিক্যাল জিওগ্রাফি পড়েনি, সে ভারতবর্ষকে চিনতে পারে না, তার পাসপোর্টও লাগে না, তার আধার কার্ডও নেই। সুতরাং দ্য কান্ট্রি ডাজন্ট মিন এনিথিং টু দ্য ভাইরাস। ভাইরাস এক একটা জনগোষ্ঠীকে বোঝে, যে কোন শহরে প্রচুর লোক আছে, গিঞ্জি গিঞ্জি লোক আছে, পপুলেশন ডেন্সিটি, আর কিছু ইনফেকশন ঢুকে পড়েছে,
যার আগে ঢুকেছে, যার ইনফেকশনের মাত্রাটা বেড়েছে, সেখানে অসুখটা বেশ জ্বলন্ত করে দেখা দেবে। আর আরো জ্বলন্ত করে দেখা দেবে যদি আমাদের প্রতিরোধ যে মেকানিজম গুলো সেগুলো যদি ঠিকঠাক না হয়। এই যে লকডাউন আমরা দেখলাম, ডাক্তাররা যেরকম কাজ করেছে সেরকম কাঁধে কাঁধ দিয়ে কাজ করেছে হচ্ছে পুলিশরা। আমি জীবনে কোনোদিন দেখিনি যে আমাদের পুরো প্রাইমারি হেলথ যেটাকে আমরা বলি, the police actually became primary health care workers. বাট যে জিনিসগুলোতে আমরা ইমপ্রুভ করতে পারতাম কান্ট্রি ওয়াইড, সেটা হলো ভারতবর্ষতে ধরুন আমাদের যেখানে একটা দেশে একটা রেট আছে, হাউ মেনি টেস্ট ইউ আর ডুইং পার মিলিয়ন, যে সংখ্যাটা 15,000 20,000 হওয়ার কথা পার মিলিয়ন, আমরা 4-5 হাজারের উপরে উঠতে পারলাম না। তাহলে টেস্ট না করলে কি হচ্ছে দেখুন, আমরা তো এখন ওষুধটাও হাতে পাইনি, ভ্যাকসিনটাও পাইনি। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি তাড়াতাড়ি জেনে নিই যে 100টা লোকের মধ্যে এই 5 জনের আছে, তাদের আমরা আলাদা করতে পারি যাতে বাকি 95 জনের না হয়। আর টেস্টিংটা যদি ঠিক করে না হয়, তাহলে যে 5 জন, কেউ হয়তো ইতস্তত করছেন, কারো হয়তো টেস্টিং হয়নি, তারা সেই ব্যারিকেড করা একটা পাড়ার মধ্যে বসে বসে যে 95 জনের হয়নি তাদের মধ্যে জিনিসটা ছড়াবে। রাইট? সো অল দিস থিংস পুট টুগেদার, লকডাউনে আমরা চেয়েছিলাম যে একটু কার্ভটা তলার দিকে আসুক, দেন উই শুড কাম আউট অফ লকডাউন। বাট আমরা সবাই জানি যে মানুষের জীবন জীবিকা, পেটের খিদে, ভারতবর্ষে আমাদের 100 জন ওয়ার্কারদের মধ্যে 80 জন ওয়ার্কাররা হচ্ছে আনসিকিউরড ওয়ার্ক, দিন আনে দিন খায়। মাইগ্রেন্ট লেবারসদের প্রবলেম দেখলেন, যে সত্যি কথা আমাদের দেশে আর একবার করা সম্ভব ছিল না। বাট স্টিল এখনো দুটো জিনিস, আমরা যদি নিজেরা নিজেদের পার্সোনাল প্রোটেকশনটা মেনটেন করি, আর এস্টাবলিশমেন্ট বা গভর্নমেন্ট যদি আমাদের সাপোর্ট করেন থ্রু টেস্টিং, অনেক বেড়েছে। পশ্চিমবঙ্গে এমন দিন গেছে যখন দিনে 20টা টেস্ট হতো, এখন ডেলি, আর বোধহয় আজকে বোধহয় হবে, নাহলে কালকে 1010 টেস্ট হবে। ওয়েস্ট বেঙ্গলের যা পপুলেশন, 10 কোটি পপুলেশন, আর একটু বাড়াতে পারলে বেটার হয়। সো আর এখনো দেখবেন পশ্চিমবঙ্গ বা কলকাতাতে, আমরা কেউ হরোস্কোপের মধ্যে নেই, কিন্তু জিনিসটা যেভাবে একটা বিরাট আগ্নেয়গিরির মতো গুজরাট, দিল্লি, মুম্বাইতে এসছে, আমরা যদি এখনো নিজের মাথা ঠান্ডা করে সপ্তাহ দুয়েক কাটাতে পারি, তাহলে করোনা হয়তো যতক্ষণ না ভ্যাকসিন বা ওষুধ আসছে সে নির্মূল হয়ে যাবে না, কিন্তু আমরা এই উত্তাপটাকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আর লকডাউনে একটা কাজ অবশ্যই হয়েছে, এবং সেই কাজটা হয়েছে কি, যে সবাই এই হসপিটাল বেডস, কোথায় কে ভর্তি হবে, কোন কোন শহরে কত হসপিটাল থাকবে, সেটাকে একটা প্রস্তুতি, সেই প্রিপারেশনটা হ্যাজ ডেফিনেটলি বিন বেটার। কিন্তু ওয়ান্স এগেন যেটা আমাদের চোখের সামনে দিয়ে ঘটে গেছে, সেটা হলো আহমেদাবাদ, মুম্বাই বা এখন বর্তমানে দিল্লির কথা যদি ভাবেন, তাদের যে ঝাপটাটা খেতে হয়েছে, তো অন্তত কলকাতা এবং বাংলা বাঙালির কথা প্রার্থনা করে বলবো আমাদের যেন সেই ধাক্কাটা খেতে না হয়। দিল্লিতে খুব বড় বড় হোটেলেও এখন হসপিটাল বেড দিয়ে সবকিছু পরিবর্তন ঘটছে। প্রজ্ঞা ভাদুরী, নমস্কার স্যার। অনেক পেশেন্টকেই দেখা যাচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছেন অন্য কোনো কারণে, তারপর তাদের কোভিড পজিটিভ আসছে, অথচ তারা বাইরে বেরোননি বলেই দাবি করছেন। আবার কন্ট্যাক্ট ট্রেসিং করে দেখা যাচ্ছে তাদের বাড়ির কেউ আক্রান্ত নয়। সেক্ষেত্রে কি বলবেন, কোথা থেকে আসছে রোগটি? এটা কি তাহলে বায়ুবাহিত বলেই ধরে নিতে হবে? না, দেখুন তার কোনো রকম এভিডেন্স নেই। মানে ইট ইজ, দুটো জিনিসের মধ্যে একটা তফাৎ আছে। একটা হচ্ছে ইয়েস, দিস ইজ অ্যান এরোসল ইনফেকশন। হ্যাঁ, আমি একটা লোকের 3-4 ফুটের মানুষের 3-4 ফুটের মধ্যে দাঁড়িয়ে হাঁচলাম, কাশলাম, ফোর্সিবলি আমার এখান থেকে কিছু রেসপিরেটরি সিক্রিশনস বেরোলো, সেখান থেকে অবশ্যই স্প্রেড হবে। কিন্তু হাওয়ায় আকাশে বাতাসে উঠছে, দ্যাট ইজ
ভেরি ভেরি আনলাইকলি, এবং সেটা হয় না। আকাশে বাতাসে গবেষণা করে আমরা হয়তো কোনো টাইমে র্যান্ডম স্যাম্পলিং করে 4টে ভাইরাস খুঁজে পেতে পারি, কিন্তু সেই 4টে ভাইরাস উইল নট বি এবল টু ইনফেক্ট আস, পারবে না ইনফেক্ট। আর আপনার প্রশ্ন এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে আপনি দেখবেন যে লুক, উই আর এ ইয়াং কান্ট্রি। আমাদের আড়ায় পাড়ায় ঘরে বাইরে অল্প বয়সী ছেলে মেয়ে, সে ফ্যামিলি মেম্বার হোক, বাড়িতে সে যারা আমাদের হেল্প করেন তারা হোক, কি যারা কাগজ দিতে আসে তারা হোক, there are lot of asymptomatic carriers in society. তো তারা একটা potential pool হতে পারে। and generally আমরা যে একটা খুব ডিবেটেবল টপিক এখন হচ্ছে যে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি হয়নি। কমিউনিটি ট্রান্সমিশন কথাটার মানে হচ্ছে যে হঠাৎ করে আমার হয়ে গেল, কিন্তু আমি ঠিক পয়েন্ট আউট করতে পারলাম না যে আমার অমুকের থেকে হয়েছে, বা আমার কাছাকাছি আরেকজন ইনফেক্টেড বা পসিবলি ইনফেক্টেড কেউ ছিলেন। So if I cannot point it out in that way, that raises the question of community transmission, যেখানে আমরা ঠিক কন্ট্যাক্টটা খুঁজে পাই না। But community transmission, say for example একটা কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন দেখি, এখন ধরুন ওয়েস্ট বেঙ্গলে আপনি যদি দেখেন আমাদের বেঙ্গলে এখন ডেইলি 350-390 করে কেস বেরোচ্ছে, যেটা কিন্তু জনসংখ্যার গড় হিসেবে ইজ ফেয়ারলি মডারেট। সুতরাং এবং আরেকটা ডেটা খুব ইম্পর্টেন্ট, and that data is যে ধরুন 100 জন লাইন দিয়ে টেস্ট করা হয়, এই 100 জনের মধ্যে কজন পজিটিভ হচ্ছে, রাইট? আপনি যদি রাফলি বলছি, কলকাতা হিসেবে ডেটাটা পাবলিশ হয়নি এখনো, কলকাতার আমার মনে হয় the test positivity rate হবে about 5%, 5 to 6%. আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ওভারঅল ধরেন, ওয়েস্ট বেঙ্গলের টেস্ট পজিটিভিটি রেট ইজ লিটল লোয়ার, কারণ জনসংখ্যারও বেড়ে যাচ্ছে, সেটা অ্যাবাউট 4%, 3% হবে বর্তমানে। ইফ ইউ লুক অ্যাট দ্য টেস্ট পজিটিভিটি রেট অফ Delhi test positivity rate overall is more than 40%. There are certain parts of Delhi যেখানে it is more than 50%. সুতরাং সেখানে নির্দ্বিধায় আমাদের মেনে নিতেই হবে সেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। আমরা এখনো যদি আমাদের এখানে একটু ঠিক হারে টেস্টিং করি, চোখ কান খোলা রাখি, এবং কেবল হ্যান্ড হাইজিন এবং মাস্ক, এই দুটো জিনিস যদি আমরা জোর দিই, আর সোশ্যাল ডিস্টেন্সিং যতটা পারবেন করবেন, কারণ সব জায়গায় আপনি পাবলিক ট্রান্সপোর্ট, রাস্তাঘাট, সব জায়গায় ইট ইজ ডিফিকাল্ট দ্যাট ওয়েল। খালি মাস্ক এবং হ্যান্ড হাইজিনের উপর এমফাসাইজ করবেন। আই থিঙ্ক দোজ উইল বি দ্য টু লাইফ সেভার্স। আমাদের এই আড্ডাতে বাংলাদেশের অনেক বন্ধু বান্ধব যোগ দিয়েছেন। শাহিদ হোসেন শামীম, যিনি ওখানকার একজন খুবই বিখ্যাত, উনি উইভিং নিয়ে এবং ট্রেডিশনাল উইভিং নিয়ে অনেক রকমের কাজ করেন। হি ইজ এ ভেরি এমিনেন্ট পার্সন। উনি ওয়েভ পাঠিয়েছেন, এবং ওনার জয়নিংটাতে আমার একটা সত্যি প্রশ্ন আসছে যে যখনই আমরা কলকাতার কোনো হাসপাতালে গেছি, অনেক ওপারের বন্ধু বান্ধবরা এখানে আসে চিকিৎসার জন্য, চিকিৎসা ব্যবস্থার জন্য, কিন্তু এখন পরিস্থিতি এমন যে তারা তো আসতে পারছে না। কি মনে হচ্ছে, তারা কি এই অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করছে, না কিভাবে ভবিষ্যতে তারা কন্টিনিউ করবে? তারা কেউ কেউ করছে। এই জাস্ট যাকে বলে, এই দুঃখটা আমি এখনো ভুলিনি, এই দুদিনও হয়নি, 2 দিন কি 3 দিন ধরে, তো আতিক, ছেলেটির নাম আতিক, এখনো তাকে চোখ বন্ধ করলে দেখতে পাই। তো সে কিছুদিন আগে আমাদের দেখিয়ে গেছিল, 20 বছর বয়স। ছেলেটার একটা খুব জটিল একটা কার্ডিয়াক প্রবলেম ছিল, এবং সে অপেক্ষা করেছিল যে কবে এই লকডাউন কাটলে পরে হেনাতেনা হলে সে আসবে। তো এর মধ্যে সে খুব অসুস্থ হলো, এবং ঢাকাতে একটি বড় হসপিটালে সে অ্যাডমিটেড হলো। আমরা দৌড়ঝাঁপ করে, আমি সত্যি কথা বলবো, আই এম সো গ্রেটফুল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বর্ডার সিকিউরিটি, প্রত্যেকের থেকে আমরা 2-3 দিনের মধ্যে এক তারা পারমিশন জোগাড় করলাম, যাতে
ওকে ল্যান্ড দিয়ে আনা যায় এই অপারেশনটা করতে। ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। হ্যাঁ, সোমবার দিন আমরা তাকে হয়তো ট্রান্সফার করতে পারতাম, আমাদের ছেড়ে সে রবিবার চলে গেল। জাস্ট দ্য সেম ইভিনিং দিল্লিতে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা রবিবার অবধি বসে, আমার বন্ধু বাবুল সুপ্রিয় আমাদের অনেক সাহায্য করেছিল এই কাজটা করতে। তো এদের সাহায্যে তারা রবিবার বসে পেপার ওয়ার্ক তৈরি করলো। কিন্তু এনিওয়ে, সো উই ট্রাই। প্রথমত বলি যে বাংলাদেশে এখন দ্য স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট ইজ ভেরি গুড, ভালো চিকিৎসা হয় বাংলাদেশের। এখন হয়তো দে আর এ ইয়াং কান্ট্রি, আমাদের থেকেও তাদের বয়স কম, সুতরাং হসপিটালের সংখ্যা ইত্যাদি বাড়ছে, ডেভেলপ করছে। অ্যান্ড আই অ্যাম শিওর যে অল্প সময়ের মধ্যে তারা স্বনির্ভর হয়ে পড়বে। আমি জীবনে কোচিং জিনিসটাকে খুব অ্যাভয়েড করি। আমি জেনারেলি একটা অ্যান্টি কলোনিয়াল টাইপের লোক। সে কলোনিয়ালিজম লন্ডন থেকেও হলে আমি তার বিরোধী, দিল্লির থেকেও হলেও আমি তার বিরোধী, ব্যাঙ্গালোর হলেও তো আমি বিরোধী, এবং আজ যদি কলকাতা ঢাকার উপরে মেডিকেল কলোনিয়ালিজম করার চেষ্টা করে আমি তারও বিরোধী। I like to see it in such a way that we are hand holding. Yes. We are the same cultural ethnic group who is helping one another to come to a phase of self-sufficiency. Right? তো বাংলাদেশে যথেষ্ট ভালো চিকিৎসা হয়, এবং আমি প্রায় বাংলাদেশে যাই। আমি কোনোদিন বাংলাদেশে গিয়ে কোনো পেশেন্ট দেখি। আমি যাই, প্রচুর ডাক্তাররা আমার বন্ধু আছে। তো আমি কলকাতায় খুব একটা খাওয়া দাওয়া করি না মোটা হয়ে যাবো বলে। আমি বাংলাদেশে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করি, আড্ডা মারি। এক সময় প্রচুর রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট শুনে নিয়ে আসতাম, এখন তাও পাই না, কারণ ওরাও সব হিন্দি গান শুনছে। তো কি করবো, এখন আমি ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি অনেক। ওখানে একটা কি বেঙ্গল মিউজিক ফাউন্ডেশন ছিল, খুব ভালো ক্যাসেট বার করতো। তো আমি প্রচুর খুঁজেছি, এখন আর পাই না। আমি গেলেই আমাকে আমাদের বস্তা পচা হিন্দি ছবির সিটি গুলো দেখালাম, তুমি ওগুলো রেখে দাও, ওগুলো আমার দরকার নেই। এখন তো সবকিছুই হাতের মুঠোয়, এখন অনলাইনে। সো আই থিংক ইট ইজ কামিং। আর যারা আসেন আমাদের কাছে চিকিৎসাতে, আমি গ্রেটফুল। হ্যাঁ, আমি পুরোপুরি বাংলাদেশি নয়, আমি অর্ধেক বাংলাদেশি, পিতৃসূত্রে আমার রুটস ওদিকে আর কি, চট্টগ্রাম। আচ্ছা। আমি যখন দ্বিতীয়বার যখন চট্টগ্রাম গেছিলাম তখন 1000 লোক এসেছিলেন ওখানে। তো আমি একজনও পেশেন্ট দেখিনি সেদিন। আমি বলেছিলাম আপনাদের এখানে চিকিৎসা হয়, এখানে করাবেন, আমি গল্প গুজব করবি, আর হিয়ার টু হেল্প। আমাদের এই ভাইরাসের ঝুট ঝামেলা যদি মিটে যায় এবং আমরা যদি অবশিষ্ট থাকি, বিকজ উই আর ট্রাইং টু ডেভেলপ অ্যান অ্যাডভান্সড লাইফ সাপোর্ট। এই যে কলকাতা এবং ঢাকা, দেখুন আজকে ঢাকার যারা শুনছেন, আপনাদের দেশে একটা মুভমেন্ট তৈরি করুন। উই আর হাফ অ্যান আওয়ার ফ্রম ওয়ান অ্যানাদার, রাইট? তো আমরা এই যে থিংস লাইক অ্যাডভান্স লাইফ সাপোর্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, এখানে আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, আমরা লাস্ট হার্ট ট্রান্সপ্লান্ট করেছি যেখানে আমাদের 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল অর্গানটা কলকাতায় আনতে, পাটনার থেকে। আজকে কলকাতা থেকে অর্গান ঢাকায়, ঢাকার থেকে কলকাতায় আসতে পারে ইন হাফ অ্যান আওয়ার্স টাইম। তো দিস ইজ দ্য ফিউচার। ফিউচার একে অপরের ঘোলাঝোলে মাছ ধরাটা ফিউচার নয়। ফিউচার হচ্ছে টু টিচ ওয়ান অ্যানাদার, টু লার্ন ফ্রম ওয়ান অ্যানাদার অ্যান্ড ডেভেলপ জয়েন্ট সেক্টর হেলথ প্রোগ্রামস। দ্যাট ইজ দ্য ফিউচার। খালি বড় বড় বিজ্ঞাপন দিয়ে আমি ওই বাংলাদেশের অমুক তমুককে লোক দেখি আমার দেশে নিয়ে আসবো, সেটা ভবিষ্যৎ নয়। দ্যাট ইজ নট দ্য ফিউচার। রাইট স্যার, আশা করি আর মিনিট 10 আপনার সময় আছে আমাদের আড্ডার। আর 10 মিনিট কাপ করছি। অনেক প্রশংসা আসছে, সেগুলো আমি আর পড়ছি না। আমাদের মঞ্জুশ্রী ঘোষ, রুমনা ভট্টাচার্য, আরো অনেক অনেক বন্ধুরা, পাঠকরা, দর্শকরা, আত্মীয়রা আমাদের সঙ্গে রয়েছেন, জানান দিচ্ছেন। ডক্টর সুমন মিত্র তিনি লিখছেন, স্যার, thank you for enlightening us as always, very lucid and very easy for the general mass. Sir,
a few words from you regarding the COVID social taboo. এই যে শুনতে পেলাম ওখানে এটা হচ্ছে, শুনলাম পাশের গলিতে ওর হয়েছে, শুনলাম তুলে নিয়ে গেছে। Kindly a few words to break the social taboo on corona. People have lost the empathy. Having an infection can't be a crime or can't be stamped as the same. So করোনার আতঙ্ক মানুষকে হয়তো কম মনুষ্যত্ব দেখাচ্ছে অনেক সময় অনেক মানুষ, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। দেখুন, জীবনে একটা সবচেয়ে বড় ট্যাবু আছে জানেন তো, এবং জীবনে সেই একটা ট্যাবুকে যদি কাটিয়ে উঠতে পারেন সবকিছু কাটিয়ে উঠবেন। কারণ এখনো জীবনের যে পরম, আমি সত্যি খুব একটা ধর্মটর্মর ব্যাপারে আমার খুব একটা দুর্বলতা নেই, হ্যাঁ, তা আমি সবাইকে যেটা বলি একজন সার্টিফাইড নাস্তিক হিসেবে, যে এখনো অব্দি there is one সার্টিফাইড নাস্তিক সার্টিফিকেশনটা কি? আমি I'm a quasi বুদ্ধিস্ট আর কি, পুরোপুরি পারি না। হ্যাঁ, তো বুদ্ধ, গৌতম বুদ্ধ হচ্ছে জীবনের ওয়ার্ল্ডস ফার্স্ট এথিইস্ট, রাইট? তো ভদ্রলোকের জীবনের ট্র্যাজেডি হলো তাকে ভগবান বানিয়ে দিল। যে ৭৮ বছর বয়স অব্দি বলে গেল মানুষের কথা ভাবো, উপর নিচে চাইতে হবে না, সে মারা যাওয়ার পরেই ফার্স্টে তাকে একটা প্যাকেজিং করে ভগবান করে ক্যালেন্ডারে তুলে দিল, ব্যাস। ভদ্রলোক বেঁচে থাকলে খুব দুঃখ পেতেন আজকের দিনে। এনিওয়ে, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা যে কটা লোক আজকে কথাবার্তা বলছি, ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল। ডোন্ট লিভ ইন দ্য ফিয়ার অফ ডেথ। ইম্পর্টেন্ট থিং ইজ হোয়াট হ্যাপেন্স বিফোর দ্যাট, রাইট? আজ অব্দি যারা ঢুকেছে, হ্যাঁ, রজার হুইটেকারের একটা বিখ্যাত গান আছে, জীবনে যখন কারোর সঙ্গে প্রথম দেখা হবে তখন মনে রাখবেন দ্য গুড বাই ইজ ওয়েটিং, রাইট? যে দরজা দিয়ে ঢুকেছেন জানবেন একদিন ওই দরজাটা দিয়ে বেরোতে হবে। সো ইফ দের ইজ ওয়ান মিনিং অফ লাইফ, আমরা কিন্তু জেনারেলি মূর্খ। কেন আমরা মূর্খ? জীবনের দুটো পার্ট, শুধু যে করোনা সম্বন্ধে আমরা অজ্ঞ তা নয়, we have no idea how life started. হ্যাঁ, এই অ্যাটমসফিয়ারের মধ্যে এই দুদানা কার্বন ঘুরছিল, দুদানা নাইট্রোজেন ঘুরছিল, জল ছিল কি ছিল না আমরা জানি না, হঠাৎ তার মধ্যে থেকে প্রাণ সৃষ্টি হলো। হাউ ডিড লাইফ গেট স্টার্টেড? কোন আইডিয়া আছে? নেই। আমরা কেটে পড়লে কোথায় যাব জানেন? জানি না। সুতরাং আমাদের যে এত উৎসাহ উত্তেজনা, সেটা খালি মাঝখানের সময়টুকু, শুরুটা অজানা, শেষটা অজানা। So try to have a reasonably good worthwhile time in the middle. কোনো অসুখকে, এখন আমাদের মধ্যে একটা সেলফ প্রোটেকশন আছে, এই সেলফ প্রোটেকশন থেকে আমরা নিজেরা ভালো থাকতে চাই, কিন্তু অন্য লোকে খারাপ বলে যে আমি ভালো থাকবো, এখন অব্দি কোনো অসুখ সেভাবে পৃথিবীর বুকে আসে। এবং টাইম টু টাইম আমরা এই ভুলটা লেপ্রেসি নিয়ে করেছি, আমরা এই ভুলটা টিউবারকুলোসিস নিয়ে করেছি, আমরা এই ভুলটা সব থেকে বেশি আমার চোখে দেখা, তখন সবে আমরা ইংল্যান্ডে কাজ করছি, HIV নিয়ে করছি। আমি অন্য লোককে কি বলবো, HIV পেশেন্টদের তখন কোনো চিকিৎসা নেই, তার কিছু বছর পরে ওষুধ বেরোলো। আমরা তখন সেই জুনিয়র ডাক্তার ছিলাম সেন্ট ম্যারিজ লন্ডনে, তো যত প্রসিডিয়ার করতে হতো HIV পেশেন্টদের আমাদের ঠেলে দিত আর কি, এই লাং বায়োপসি, এই হানা তেনা, বলতো হলে ওর হবে। Anyway, so it is a human psychology, remember. But remember one thing, যে children the land forgot about migrant laborers. Okay. আর একটা মিডিয়া নিয়ে করা হয়েছিল, কারণ যারা দেখবেন তাদের জন্য নয়, আমাদের এই পচে যাওয়া মাথাগুলোকে কাজ করাবার জন্য আর কি, to keep us alive. বাট একটু আমার মনে হয় এই জিনিসটা সেটেল করলে, বিশেষত আমার বাংলা প্রোগ্রামটাকে পসিবলি আমরা হয়তো ৩-৪টে ওয়েব সিরিজ মতো করব। আর আমি একটা জিনিস নিয়ে কাজ করছিলাম, হোপফুলি আগামী কয়েকদিনের মধ্যে আই শুড বি এবল টু গিভ শেপ টু ইট। সেটা হলো, আমি খুব একটা বুঝি না যদিও, বাট আইডিয়াটা হচ্ছে এই যে এত লোক, এখন বেশ কিছু মানুষ এখন কোভিড পজিটিভ এটসেট্রা হয়ে বাড়িতে আছেন, বা জ্বর টর নিয়েও তারা বাড়িতে ওয়েট করতে হচ্ছে, এদের জন্য আমি একটা মোবাইল অ্যাপ ডিজাইন করেছি আর কি, রাইট, টু মেক হোম মনিটরিং সেফার। যে বাড়িতে আছে, কিন্তু অনেকে বাড়িতে থাকলেও তারা তো ডাক্তার নন, তারা বুঝতে পারছেন না
যে at what stage তাদের এই জিনিসটা নিয়ে একটা স্টেট অফ অ্যালার্টে যেতে হবে। কতগুলো সিম্পল প্যারামিটার্স দিয়ে যাতে তারা তাদের মোবাইল ডিভাইস থেকে এন্টার করলে ধরুন তার ওয়াইফের কাছে কি তার ছেলের কাছে তার নিজের কাছে একটা হেল্পলাইনে কিছু ওয়ার্নিং সিগন্যালস যেতে পারে যে দিস জেন্টলম্যান অর ওমেন এর ডাক্তার দেখানো দরকার। এই অ্যালার্মটা আমরা বিকজ ইউ সি অ্যাজ ডেজ গোজ অন, এখন থেকে প্রায় অগাস্ট অব্দি তো মানে খানিকটা যাবে যে লট অফ পিপল তারা কিন্তু বাড়িতে থাকবেন এই সমস্যাটা নিয়ে, অ্যান্ড উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট দেম, কারণ সবাই তো হসপিটালে আমাদের চোখের সামনে নেই। তো এখন এই কাজটা নিয়ে একটু কিছুদিন ধরে ডেভেলপ করছিলাম। সো আই হোপ যে ইট ইজ ইন ফেয়ারলি অ্যাডভান্স স্টেজেস যে এটাকে আমরা লঞ্চ করতে পারবো। এই ঝামেলার থেকে আমাদের বেরোতেই হবে, এটাই হলো। অ্যাবসলিউটলি, মানে মনে বিশ্বাস রাখতে হবে, এছাড়া আর তো কিছু করার নেই, আর সুস্থ থাকতে হবে। এই আড্ডার মাঝখানে অনেক প্রশ্ন এসেছে যেগুলো স্পেসিফিক টু হার্ট উইথ টেকনিক্যাল টার্মস। আমি পুরো প্রশ্ন করছি না কারণ আমাদের সময়েরও একটা ব্যাপার রয়েছে। তবে মেরি রায় ওনার হাজবেন্ডের একটি প্রবলেম জানিয়েছেন এবং আপনাকে শেষ লাইনটি লিখেছেন যে ক্যান বি কনসাল্ট ইউ সামহাউ অনলাইন। ডক্টর কুনাল সরকার অনলাইন কিভাবে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ইউ ক্যান হ্যাপিলি কনসাল্ট মি অনলাইন। আমি জানি না আমার আপনার ওয়েবে বা এতে আমার নাম্বারটা রেখে দিতে পারেন। আমি এখন এতই বুড়ো হয়ে গেছি যে নোবডি ইন্টারেস্টিং কলস মি অ্যাপার্ট ফ্রম প্রবলেমস, সো ফিল ফ্রি টু কিপ মাই ফোন নাম্বার। তো আপনি দিতে পারেন, না হলে নোট করে নেবেন। আমার নাম্বার হলো 9830080006। কলকাতায় কাজ করছি 23 বছর হয়ে গেছে, তো 23 বছর ধরে একই ফোন নাম্বার আছে। 00 শুনলেই বুঝতে পারলাম এটা শুরু থেকে শুরু হয়েছে। হ্যাঁ, একদম একদম শুরু থেকে। তো আপনার এই নাম্বারে আমার মোবাইল হোয়াটসঅ্যাপ আছে, যদি কোনো কারণে আমি আনসার না করি একটা মেসেজ দিয়ে দেবেন টু কল ইউ ব্যাক। So extremely will be very this truly speaks such great things about the heart that you have and that keeps so many hearts alive and beating. আপনি এত সিম্পলি আপনার পুরো কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিলেন এবং মানুষ যাতে আপনাকে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিলেন। আন্তরিক ধন্যবাদ জানাই। It's been so nice talking to you. I wish time moved slower on such days and আমরা একটু আরো গল্প করতে পারতাম। But I sincerely hope আবার আপনি আমাদেরকে সময় দেবেন। আপনারা সবাই ভালো থাকুন। এবং রূপসা, I am so grateful that you had me on this show. আর যারা যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, গল্প করে খুব ভালো লাগলো। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। And if for any reason at all you need to contact us, please, happily, no issues. থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি শুধু যেতে যেতে একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমি প্রত্যেক অনুষ্ঠানেই বলে থাকি, কারণ যারা ওয়ালের সাথে যুক্ত, যারা পাঠকরা, তারা জানেন যে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ওয়াল এবং সিনি চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সদ্যজাত শিশুদের এবং নতুন মায়েদের পাশে থাকার চেষ্টা করছে। এই ব্যাপারে বিশদ জানতে যে কোনো নিউজ আর্টিকেল ইউ মে জাস্ট ক্লিক, সেখানেই রয়েছে বিশদ বিবরণ এবং আপনি চাইলে ইউ ক্যান কন্ট্রিবিউট জাস্ট ₹5, কারণ আগামীকে ভালো রাখুন, মায়েদের পাশে থাকুন, এই প্রকল্প, এই প্রচেষ্টা নিয়েই এই স্বপ্ন। আন্তরিক ধন্যবাদ ডক্টর সরকার আরো একবার on behalf of the wall for your time, your precious suggestions and for genuinely showing the kind of large-hearted person you are. Once again, it's been a pleasure connecting with you, sir. Pleasure is mine. Thank you. Thank you, sir. Take care, sir. Bye-bye.